বাংলাদেশে যে তীব্র মৌলবাদীদের কাণ্ডকারখানা দেখে আমরা বিস্মিত হয়ে যাচ্ছি, ভাবছি কোথাও গিয়ে যে একজন মানুষ এতটা হিংস্র হতে পারে। কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের উপর আমার রাগ থাকা মানে সেই ব্যক্তি সেই প্রতিষ্ঠানগুলোকে গুঁড়িয়ে দিতে হবে, তাড়িয়ে দিতে হবে, জ্বালিয়ে দিতে হবে। এই ধরনের ঘটনাগুলো জেহাদ যদি না হয় তাহলে জেহাদ কাকে বলে? দেখুন, এই জেহাদ কথার প্রকৃত অর্থ কি না কি সেগুলো আপনারা অনেকেই জানেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এর উৎপত্তি কোথা থেকে। একটা মানুষ বাংলাদেশে কিংবা ভারতে কিংবা পাকিস্তানে যারা জন্মগ্রহণ করছেন, সে ছোট থেকে কি জেহাদি হয়ে যাচ্ছে? জেহাদি মানসিকতা কি তার তৈরি হয়ে যাচ্ছে? জেহাদি মানসিকতা তৈরি করা হচ্ছে, শতপ্রণোদিত ভাবে জেহাদি মানসিকতা তৈরি করা হচ্ছে। রাজ্যের প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একটি বক্তব্য সেই সময় কার্যত তুলকালাম ফেলে দিয়েছিল, আপনারা সকলেই জানেন। তিনি বলেছিলেন, কোট আনকোট বলতে পারবো না, এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু যেটা তিনি কার্যত বলেছিলেন যে পশ্চিমবঙ্গের কিছু কিছু মাদ্রাসা সেগুলো জঙ্গিদের আঁতুর ঘর হয়ে যাচ্ছে। আর তার এই বক্তব্য যে সত্যি কথাটা তিনি বলে ফেলেছিলেন তা নিয়ে তাকে ঘরে বাইরে প্রবল সমালোচিত হতে হয়, শেষমেশ তাকে উইথড্র করতে হয়। আমি যা বলিনি সেটাকে অতিরঞ্জিত করা হচ্ছে, এই বক্তব্য তাকে দিয়ে বলানো হয়েছিল। আমি ভারতের প্রসঙ্গ নাইবা আসলাম, তার কারণ তা নিয়ে আপনাদের যা ধারণা আমারও তাই ধারণা, আপনারা যতটা জানেন আমরাও ততটা জানি। কিন্তু আজকে পর্ব শুরু করার আগে আপনাদের সামনে যে ভিডিওটা দেখাবো, আপনারা চমকে গেলেও কিন্তু চমকে যেতে পারেন। একটা বাচ্চা ছেলে, সে স্কুলে পড়ে, স্কুল বললে ভুল হবে, মাদ্রাসাতে পড়ে। ভারতের ঘটনা না, বাংলাদেশের মাদ্রাসাতে পড়ে। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, একজন সাংবাদিক বন্ধু জিজ্ঞাসা করছেন যে হিন্দুরা কি পশা? সেই বাচ্চা ছেলেটি তার সহজ সরল ভঙ্গিতে, এখনো শিশু সুলভ তার ভঙ্গি, সে বলছে পশা, হিন্দুরা পশা। জিজ্ঞেস করছে কেন হিন্দুরা পচা? তিনি বলছেন, সেই বাচ্চাটা বলছে ওরা মূর্তি পুজো করে। সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করছে মূর্তি পুজো করলে কি পচা হয়? ছেলেটি বলছে হ্যাঁ। সাংবাদিক বন্ধু জিজ্ঞাসা করছে কোথায় শিখলে তুমি যে মূর্তি পূজা করলেই পচা হয়? বলল মাদ্রাসাতে শিখেছি, স্যারেরা শিখিয়েছেন। বললেন, তারপর সাংবাদিক বন্ধু জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, এই যে পচা বলছো, তাহলে মানে জেহাদ কি? জেহাদ কথাটার অর্থ তুমি জানো? সে বলল হ্যাঁ জানি। এই মূর্তি পুজো যারা করে তাদের বিরুদ্ধে লড়াইকে জেহাদ বলে। এবং প্রশ্ন করা হচ্ছে তুমি কি কখনো জেহাদ করবে? সে বলল হ্যাঁ, জেহাদ করবো, অর্থাৎ সে জেহাদি হবে। মানে জন্মে থেকে সে এই ধ্যান এবং ধারণা নিয়ে জন্মায়নি। তাদের তৈরি করা হচ্ছে, তাদেরকে তৈরি করা হচ্ছে খারিজি মাদ্রাসার নামে। তাদেরকে ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে তাদেরকে জঙ্গি বানানোর পাঠশালায় নিয়ে গিয়ে তাদেরকে এইভাবে ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী মতামত ছোট থেকে শেখানো হচ্ছে। যদি হতেও পারেন, দেখুন আপনারা এই ছোট্ট ভিডিওটা, নাবালক শিশু বাংলাদেশের, আমি মুখটা একটু ব্লার করে দিচ্ছি, এজন্য তুমি এই বক্তব্যটা আপনারা শুনুন। কি ভাইয়া? আরিফ। তুমি কি মাদ্রাসায় পড়ো? জি। আচ্ছা, হিন্দুরা পচা না ভালো? পচা। কিসের জন্য? মূর্তি পূজা করে। মূর্তি পূজা করলে কি হয়? হারাম। এটা হারাম? আচ্ছা আচ্ছা, এই জন্য হারাম কাজ যারা করে ওরা পচা? জি। এটা মানে কি তুমি শিখছো এটা? জি। আচ্ছা আচ্ছা, তুমি কোথা থেকে শিখছো এটা? মাদ্রাসা থেকে। মাদ্রাসা হুজুর বলছে যে মূর্তি পূজা যারা করে ওরা পচা এবং মূর্তি পূজা হারাম কাজ, এটা মাদ্রাসা থেকে বলছে। ও আচ্ছা, এই জন্য তুমি হিন্দু করে পচা মনে করো? আচ্ছা, মাদ্রাসা থেকে আর কি শিখছো? জিহাদের কথা। জিহাদের কথা? জিহাদ কি? অমুসলিমের সাথে যুদ্ধ করা। অমুসলিমের সাথে যুদ্ধ করা? জি। আচ্ছা আচ্ছা, এটাও তোমার মাদ্রাসা থেকেই হুজুর বলছে, শিখাইছে। জিহাদ কবে করবা? ইমাম মেহেদী। শুনলেন বন্ধুরা, এই বক্তব্যটা শুনে আপনাদের কি মনে হলো বলুন। এই যে বড় হয়ে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা, এটা কিন্তু জন্মগত প্রবৃত্তি নয়, এটাকে ইনজেক্ট করা হচ্ছে।
শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তার একটা ছোট্ট প্রমাণ বাংলাদেশের একটা ভিডিওতে আপনাদের সামনে দিলাম। অবাক হলেন না? অবাক হওয়ার কিছু নেই। যদি ভাবছেন যে শুধুমাত্র এই ঘটনা বাংলাদেশে, ভারতে হয় না, তাহলে তো ভুল করবেন। এই ধরনের অনেক ঘটনার প্রমাণ আমরা ভারতে পেয়েছি। তবে হ্যাঁ, আবারও বলি যে এর সঙ্গে ধর্মের কোনো যোগ নেই। কোনো ধর্মকে আমি দায়ী করতে চাই না। ভারতবর্ষ শান্তিপূর্ণ একটি দেশ, যেখানে সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে, কিন্তু সেই সংহতিটাকে অনেকে সহ্য করতে পারেন না। তাই সেই কারণেই মাদ্রাসে যেখানে শিক্ষা দেওয়ার কথা, শিক্ষা প্রদানের কথা ছিল, যেখানে নিশ্চিতভাবে তারা ধর্ম চর্চা করবে, আল্লাহ সম্পর্কে আরো ভালোভাবে জানবেন, তাদেরকে শেখানো হচ্ছে মূর্তি পূজা বাজে মানে হচ্ছে জেহাদ হয়ে যাওয়া, জেহাদ করা। তাদেরকে শেখানো হচ্ছে পঠন পাঠন করানো হচ্ছে। কে করাচ্ছে? মাদ্রাসা শিক্ষকরা। আরো তথ্য আপনাদের সামনে দেব, কিন্তু যদি ভাবেন এই ঘটনা শুধুমাত্র বাংলাদেশের একটা বিচ্ছিন্ন ঘটনা, তাহলে আপনাদের জন্য আরো চমক অপেক্ষা করছে এই খবরটি শুনলে। এবার যে খবরটি দিচ্ছি এটা পশ্চিমবঙ্গের খবর। বাংলাদেশের সঙ্গে তো পশ্চিমবঙ্গের রাজনৈতিক দিক থেকে অনেক মিল রয়েছে, কারণ ওদেশেও যখন আগুন জ্বলে, ওদেশেও যখন কিছু একটা পড়ে, কিছু একটা অশান্তির ঘটনা ঘটে, হিন্দুদের উপর আক্রমণ হয়, তখন সেখানকার প্রশাসন যেমন চুপচাপ থাকে। আমাদের এই রাজ্যেও যখন সরস্বতী পুজো ভাঙচুর হলো, এবারে প্রথম একটা অন্য রকমের বারের থেকে একটা নতুন সরস্বতী পুজোর আমরা কালচারের আমদানি দেখলাম, যেখানে বিভিন্ন জায়গায় একটা হারমোনির মাধ্যমে প্রধান শিক্ষকরা কোথাও কোথাও বলে দিলেন, না সরস্বতী পুজোটা করার তো বাজেট নেই, ছাত্রদের কাছ থেকে তো টাকা নিতে পারি না। এই প্রথমবার, অর্থাৎ কালচারটাকে ইনজেক্ট করা হয়ে গেল। প্রশাসন নীরব। দুই প্রশাসন, এপার বাংলা ওপার বাংলার প্রশাসন নীরব। এটাই সব থেকে ভয়ের জায়গা। সাধারণ মানুষ তারা যদি অশান্তি পাকান, সাধারণ মানুষ যদি তারা সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেন, সেখানে প্রশাসন কঠোর হাতে যদি ব্যবস্থা নিতে না পারে, সেই রাজ্য, সেই সভ্যতা কোনোদিন এগিয়ে যেতে পারে না। কিন্তু আপনারা দেখুন, আরো একটা ভিডিও দেখাচ্ছি, দিনহাটার ভিডিও। দিনহাটা শহরে সেখানকার উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের দৌর্দণ্ড প্রতাপ নেতা, তিনি, আপনারা জানেন সকলেই তার নাম, তিনি অ্যাকচুয়ালি একটা গেটের উদ্বোধন করবেন। সেই গেটটা কি না, শহরের রাস্তায় তিনি মা দুর্গার আদলে, মা দুর্গার মূর্তি দিয়ে তিনি একটা গেট উত্তরবঙ্গের কোনো একটা, ওই কোচবিহারের কোনো একটা জায়গায় তিনি করবেন। সেটাতে প্রবল আপত্তি কিছু মুসলিমপন্থী নেতা, বা আমি এক্স্যাক্টলি তাদের পরিচয়টা ঠিক পাইনি, তাদের অত্যন্ত আপত্তি। আপনারা দেখুন গেটটা, আপনারা দেখতে পাচ্ছেন, বলুন তো এই গেটটা এমন কিছু কি একটা গেট যে গেটটা শান্তি সম্প্রীতি নষ্ট করতে পারে? আপনাদের কি মনে হচ্ছে? আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের স্ক্রিনে, আপনাদের কি মনে হচ্ছে এই গেটটা শান্তি শৃঙ্খলা সম্প্রীতি নষ্ট করতে পারে? এমন কোনো কি এই ধরনের হিংসাত্মক বা প্ররোচনামূলক একটা গেট কি? কিন্তু এই গেটকে বসাতে দেওয়া হবে না, আলটিমেটাম দিয়ে দিচ্ছেন। আলটিমেটাম দিয়ে দেওয়া হলো। আমাকে একটু সময় দেবেন, আমি নামগুলো আপনাদের বলার চেষ্টা করছি, যদি আমি বলতে পারি আপনাদের সামনে। ওকে, আপনারা একটা কাজ করুন, ততক্ষণ ভিডিওটা শুনে নিন, আমি ততক্ষণ একটু সার্চ করে দেখার চেষ্টা করি এদের নাম কি। আপনারা ভিডিওটা শুনুন, অবাক হবেন না, বাংলাদেশের ঘটনা না, শুনুন ভিডিওটা দেখুন একটু। আজকে আমরা মূলত ডেপুটেশনের আমাদের উদ্দেশ্য দিনহাটা শহরে একটি ওয়েলকাম গেট হচ্ছে, যে ওয়েলকাম গেট ধর্মীয় মেরুকরণের আধারে হচ্ছে। এই গেটের উদ্বোধন করলেন আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাহেব। এই সাম্প্রদায়িকতার মেরুকরণ আমরা চাচ্ছি না কুচবিহার জেলার মধ্যে। কুচবিহার জেলার মানুষ সম্প্রীতির মানুষ, এখানে সকল ধর্মের মানুষের বসবাস রয়েছে, কিন্তু তিনি একটা নির্দিষ্ট সম্প্রদায়ের দেবী দুর্গার প্রতিমার নাম দিয়ে তিনি যে দিনহাটায় শহরে ওয়েলকাম গেটটি তৈরি করছেন, তার সর্বমূল্যে ভারতীয় সংবিধানের নিরপেক্ষতার সম্পূর্ণ উল্লঙ্ঘন করে। এই কোথায় মনে হচ্ছে যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছে বিষয়টা, মানে যেহেতু কোচবিহার জেলায় সকল ধর্মের মানুষের বসবাস রয়েছে, সরকারি কোষাগার থেকে কোনো স্থাপত্য যদি তৈরি হয় সেটা নিরপেক্ষতার সাথে তৈরি হওয়া উচিত। আপনারা জানেন আমাদের কুচবিহার খাগড়াবাড়িতেও একটা হেরিটেজ গেট রয়েছে, সেটা যদি নিরপেক্ষতার সাথে হতে পারে, তবে দিনহাটার ওয়েলকাম গেট কেন নিরপেক্ষতার সাথে হতে পারে না? এটাই নিরপেক্ষ প্রতিনিধি মঞ্চ প্রথম দিক থেকেই প্রশ্ন তুলে আসছে। আমরা চাচ্ছি এই অবিলম্বে গেট তৈরি হোক, কিন্তু গেটটা যেন
সম্প্রীতির আধারে তৈরি হোক, সকল ধর্মের মানুষের ধর্মীয় নিরপেক্ষতার উপর মর্যাদা রেখে এই গেট তৈরি হোক। আরেকটা প্রশ্ন থাকছে যে মন্ত্রী সাহেব তো উদ্বোধন করেছেন, এই যে ভুলটা হওয়ার পরে এটাকে মন্ত্রী সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আপনারা? আমরা অবশ্যই প্রথম দিক থেকে এই বিষয়ের উপর আমরা ধিক্কার জানিয়েছিলাম। শুধু আমরা নয়, দিনহাটা তথা কুচবিহার জেলার মানুষ এই বিষয়ে তীব্র ক্ষোভে ফেটে আছেন। যদি অবিলম্বে মন্ত্রী সাহেবকে আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। আমি জোগাড় করেছি আপনাদের সামনে, এটি টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন ডক্টর শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক। তিনি কি লিখছেন আপনারা দেখতে পাচ্ছেন, কুচবিহারে সম্প্রীতি বজায় রাখতে দেবী দুর্গার স্থাপত্য সহ গেট করা যাবে না। 24 ঘন্টার আলটিমেটাম, যতক্ষণ সংখ্যালঘু ততক্ষণ ধর্ম নিরপেক্ষতার ধুলো তুলে হিন্দুয়ানি আটকাতে হবে। যখন সংখ্যাগুরু তখন ধর্ম নিরপেক্ষতার আর প্রয়োজন নেই, তখন শরিয়া শাসন জারি করে হিন্দু আনি নিশ্চিহ্নকরণ করতে হবে। আপনারা বুঝতে পারছেন কোন জায়গায় যাচ্ছে? আমাদের রাজ্যে নাকি একটা গেট হবে যেখানে মা দুর্গার মূর্তি হবে, তা নিয়ে আপত্তি তোলা হচ্ছে এবং জেলা শাসকের অফিসে চলে যাওয়া হচ্ছে। কোন জায়গায় গেছে? বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আর কতটা ডিফারেন্স রয়েছে, বাংলাদেশ হতে পশ্চিমবঙ্গের ঠিক কতটুকু তফাৎ রয়েছে, এটা এখন বোধহয় অঙ্কের পরিমাপে করা যায়। যদি সঠিক প্যারামিটার গুলো এক জায়গায় রাখা হয় তাহলে এই ডিফারেন্সটা বার করে দেওয়া যাবে। আগে যেটা করা সম্ভব হতো না, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা টানা যেত না, এখন সেই ডিফারেন্সটা কমতে কমতে বোধহয় কাছাকাছি এবং থেকেও গেছে। আপনারা ভাবতে পারেন সাহসটা ঠিক কোন জায়গায় পৌঁছাচ্ছে। তারা দাবি করতেই পারেন যে তাদের কোনো একটা স্থাপত্য, তাদের সংস্কৃতি কালচারকে তুলে ধরার জন্য কিছু একটা তারা দাবি করতেই পারতেন। তা বলে মা দুর্গা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেন যে দুর্গা উৎসব সবার উৎসব, উৎসব ধর্ম যার যার, উৎসব সবার, দুর্গা উৎসব তো সবার, সেই মা দুর্গার পুজো তো সবাই মিলে করি। ফিরহাদ হাকিম পুজো করেন নিজে, তিনি বলেন না, বিভিন্ন কিছু ঢাল ঠেকাতে তিনি এই মন্তব্যই করে থাকেন। আমাকে আপনারা প্রশ্ন করছেন, আমি তো দুর্গা পুজো করি, তাতেও আমাকে প্রশ্ন করছেন, তাহলে তিনিও তো সংখ্যালঘু একজন মুখ। যে তৃণমূল কংগ্রেসের ফিরহাদ হাকিমের মতো একজন মন্ত্রীকে এতটা গুরুত্ব দেওয়া হয়, যারা সেকুলারিজমের কথা বলে তাদের নিচুতলার ছোট ছোট ছেলেমেয়েরা বলছে দুর্গা মূর্তির গেট করতে দেওয়া হবে না, জেলা শাসকের অফিসে গিয়ে তারা বাধা দিচ্ছেন। সম্ভবত করাও হবে না, আমি জানি না, কিন্তু দাপট তো বেশি তৃণমূল কংগ্রেসের, সম্ভবত দেখবেন সেটাও করতে দেবে না, যদি করা হয়ে থাকে ভেঙে দেওয়া হবে। এই পরিস্থিতিতে কার্যত আমরা এসে পৌঁছেছি। খারিজি মাদ্রাসা, সেই খারিজি মাদ্রাসার শিক্ষা কোন জায়গায় নিয়ে যাচ্ছে একটু ভেবে দেখুন। এই পরিণতি যদি আমরা মুখ বন্ধ করে সহ্য করি তাহলে কোন জায়গায়, আমি কোনো হিংসার কথা কখনো বলি না, আপনাদের সামনে বলবো না। যা পদক্ষেপ নেওয়ার, আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি আইন মেনে করতে পারেন, কিন্তু তার বাইরে আপনি যে কোনো ধর্মের হন আপনার করার কোনো, এরাও যারা করেছে এরা কিন্তু এখনো পর্যন্ত ভিডিওতে আইন ভাঙার কোনো কাজ করেননি, এটা মানতে হবে। এরা রাস্তা অবরোধ করেনি, এরা কোনো কিছু ভাঙচুর করেনি, এরা এদের মতামত জানিয়ে এসেছে, সেটা জানাতেই পারে। কিন্তু আমি আপনাদের বলার চেষ্টা করছি, ভাবনাটা দেখুন কোন দিকে আসছে। একটা দুর্গা মূর্তির গেট নাকি বসানো যাবে না, এত কিছু বসানোর জায়গা রয়েছে। আরে আপনারা বসান আপনাদের পারমিশন নিয়ে, সরকারের পারমিশন নিয়ে, সরকার তো আছেই, বললেই বসিয়ে দেবে। তা বলে একটা দুর্গা মূর্তির গেট আপনারা বসাতে দেবেন না? এত বড় স্পর্ধা, এত বড় সাহস আপনাদের! আপনাদের ধর্ম নিশ্চিতভাবে পালন করবেন, আপনাদের সংস্কৃতি আপনারা পালন করুন, আপনাদের অধিকার রয়েছে। আমার যতটা অধিকার আপনার ততটাই অধিকার, আমাদের সংবিধান সে কথা বলে দিচ্ছে। কিন্তু আমাদের জিনিসে আপনি আপত্তি তুলবেন, আপনারা করতে দেবেন না, এটা কোন সংবিধানে বলা রয়েছে? কোথায় বলা রয়েছে এটা বলবেন? আপনারা বলতে পারতেন যে পাশে একটা গেট করব আমরা, করুন আপনারা, কিন্তু আপনি করতে দেবেন না। দুর্গা মূর্তি পরের বার তো বলবেন দুর্গাপুজো, এবারে সরস্বতী পুজো বন্ধ করেছেন, পরের বার বলবেন দুর্গাপুজো করতে দেব না। প্রশাসন নীরব নিশ্চুপ বসে থাকবে, প্রশাসন দেখানোর চেষ্টা করবে আমরা খুবই চিন্তায় রয়েছি, কিন্তু আদতে এই সমস্যার সমাধান হবে না, সমস্যাগুলো বাড়তে থাকবে। এবারে সরস্বতী পুজো যা ঘটেছে, পরের বার সরস্বতী পুজোর ঘটনা কমে যাবে ভাবছেন? আমার বক্তব্য হচ্ছে যে দেখুন, বাংলাদেশের পরিণতি কিন্তু একদিনে এরকম হয়নি, এই রকম ভাবে হতে 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 বাংলাদেশের আজকে এই পরিণতি।
আমাদের সেটা আটকাতে হবে। আমরা সকল ধর্ম, আমাদের সংবিধান অধিকার দিয়েছে, আমাদের দেশে আমরা সমান অধিকারে বাস করব। আমরা বাংলাদেশ পাকিস্তানকে আমাদের মানে পাথেয় করে চলবো না, ওরা যা করছে আমরা সেটা করব না। কিন্তু আমাদের সকলকে বুঝতে হবে, ওপার বাংলায় হিংসার কথা বলা হচ্ছে, ওপার বাংলায় হিন্দুদের উপর আক্রমণ চালানো হচ্ছে, ওপার বাংলায় কোনো একটা ধর্মের উপর আঘাত আনা হচ্ছে বলেই সেই কাজগুলোর কালচার এখানে নিয়ে আসতে হবে। ওপার বাংলায় মূর্তি ভাঙা হচ্ছে, এপার বাংলায় মূর্তি ভাঙতে হবে। এগুলো থেকে বিরত থাকুন। যদি চান নিশ্চিন্তে বসবাস করব আমরা, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করব, যেমনটা আমরা দীর্ঘদিন ধরে করে আসি। যদি আপনারা আমরা সবাই চাই, তাহলে বাংলাদেশকে এক্সেপশনাল হিসেবে দেখতে শিখুন। আপনাদের আরো একটা ছোট ভিডিও দেখি আজকের পর্ব আমি শেষ করব। সেটা হচ্ছে খারিজি মাদ্রাসার কথা বললাম, যেটা শোনালাম হিন্দুদের মূর্তি পূজা নাকি জেহাদ, সেটা ঠিক নয়, হিন্দুরা পচা। সেই কারণে দেখুন ওখানে শেখানো হচ্ছে হিন্দুরা মূর্তি পুজো পচা, আর আমাদের এখানে বলা হচ্ছে যে দুর্গার মূর্তি বসানো যাবে না। মিল পাচ্ছেন তো? মিল পাচ্ছেন তো? মাদ্রাসায় শিক্ষা বলা হয়েছে যে মূর্তি পূজা নাকি সেটা করা যাবে না, আর আমাদের দেখুন এখানেও বলছে যে করা যাবে না। এটা প্রশাসনের বক্তব্য না, প্রশাসন কিন্তু বলেনি। আমি কিছু লোকের ছাত্রদের কথা বলছি, প্রশাসন কিন্তু এখনো পর্যন্ত অন্তত বলেনি। তাই প্রশাসনকে হয়তো দোষারোপ করে কিন্তু লাভ নেই এই বিষয়ে, অন্তত এখনো পর্যন্ত এই বিষয়ে। আপনাদের সামনে আমি আরো একটা এই মাদ্রাসার কথা বললাম, তো মাদ্রাসার আরো একটা এক্সাম্পল দিই। আপনারা একটা ভিডিও দেখুন, শেখ হাসিনার বাড়ি বিপ্লব চলছে, বাংলাদেশের সমস্ত ছাত্র যুবর রক্ত টকবক করে ফুটছে, তারা দেশকে নতুন ভাবে তৈরি করছে, বীর বিপ্লবে তারা তৈরি করছে। কি করছে জানেন? শেখ হাসিনার এবং মুজিবুর রহমান যেখান থেকে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উঠেছিল সেটাকে ভেঙে দিল। অর্থাৎ পরাধীনতার স্টেপ তারা বরণ করার জন্য পাকিস্তানের পায়ে পড়বে বলে তারা আত্মসমর্পণ করার স্টেপ নিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, এই যে রক্ত টকবক করে ফোটা নাকি ছাত্র, ওখানকার ছাত্র, বুঝতে পারছেন তো বিরাট ব্যাপার। তারা ওই শিখ টিক খুলে নিয়ে চলে যাচ্ছেন বাংলাদেশে, ওই যে বাড়ি ফাড়ি ভাঙছেন, পোড়াচ্ছেন, যেখান থেকে যা পাচ্ছেন কাচের টুকরো, শিখ, টিভি, আলমারি, রেডিও, ফ্রিজ যা পাচ্ছেন লুটে নিচ্ছেন। বিপ্লব চলছে, কিচ্ছু বলছেন না ইউনূস প্রশাসন, ওটা বিপ্লব। কি বলছেন মশাই? ওটা বিপ্লব চলছে, ওটা চুরিটাও একটা বিপ্লবের পার্ট। আরে এসব নয়, নতুন করে লেখা হবে বাংলাদেশের বিপ্লব, আর সেই বিপ্লব দেখে আবার আমাদের এখানে কেউ কেউ নাচতে শুরু করবে, ওটাও নাকি একটা বিপ্লব। দেখুন এই ভিডিওটা দেখুন, চমকে যাবেন। বাংলাদেশে কি চলছে চমকে যাবেন। এই ভিডিওটা একবার দেখুন আপনারা। নিয়ে যাচ্ছেন এগুলো কি টাই? হ্যাঁ, এগুলো টাইস। আচ্ছা, এই আর কি নিয়েছেন? না, আপাতত টাইসটাই নিয়েছি। আপাতত টাইসটাই নিয়েছেন? হ্যাঁ, আর ফল খাইছি ভাই গাছে। গাছের ফল খেয়েছেন? আচ্ছা, ডাব খেয়েছেন? আচ্ছা, গাছের ফলও খেয়েছে, ডাবও খেয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। ভাইয়া কিন্তু টাইসগুলো কোথায় ছিল? টাইসগুলো উপরে উপরে ছিল, উপর থেকে সংগ্রহ করে নিয়ে আসছেন। কয়জনে মিলে নিয়ে আসছেন? এখন আপাতত দুইজন নিয়ে আসছে। আপাতত দুইজন। কোথা থেকে আসছেন আপনি? হাজারিবাগ থেকে। আপনার পরিচয়? মাদ্রাসার শিক্ষক। মাদ্রাসার শিক্ষক। মাদ্রাসার বাথরুমের কাজের জন্য ব্যবহার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন সে একজন মাদ্রাসার শিক্ষক, তিনি হচ্ছেন মাদ্রাসার বাথরুমের কাজের জন্য নেওয়া হচ্ছে। আসলে এটা কি উচিত কিনা যে মাদ্রাসার কাজে আপনি এখান থেকে নিয়ে যাচ্ছেন, এটা কি উচিত হবে? এটা হচ্ছে এইগুলো এই জায়গায় থাকলে তো জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। রাইট। হ্যাঁ, ব্যবহার করা যে জিনিসগুলো আছে ওগুলো নিয়ে আমরা কাজে লাগাইলে আমরা আশা করি ফায়দা হবে। আচ্ছা, এমন টাইস নিয়ে যাচ্ছে। আপনারা বলুন আমাকে, যে শিক্ষক আন্দোলনের নামে, বিপ্লবের নামে একটা স্মৃতিসৌধ যেটা তাদের জনগণের উদ্দেশ্যে হাসিনা পরিবার, মুজিবার পরিবার তারা দান করে গিয়েছেন, মুজিবার না, মুজিবার তো তাকে হত্যা করে দেওয়া হয়েছিল 15ই আগস্ট 1975 সালে, ওই বাড়িতেই খুন করে দেওয়া হয়েছিল। যে বাড়ি থেকে স্বাধীনতা পতাকা তুলেছিলেন সেই বাড়িতেই তাকে খুন করে দেওয়া হয়েছিল। এটাই বাংলাদেশ। এবং তারপরে শেখ হাসিনাকে সেই বাড়ি যখন শেখ হাসিনা গোটা জাতির উদ্দেশ্যে দিয়ে দিয়েছিলেন, সেখানে গ্রন্থাগার তৈরি করা হয়েছিল, আরো অনেক কিছু তৈরি করা হয়েছিল। শেখ হাসিনা বক্তব্য বলেছেন, আজকে আর যদি সময় পাই শোনাবো। কিন্তু সেটা হচ্ছে এই যে মাদ্রাসা শিক্ষক, তিনি ওই বাড়ির টাইলস গুলো, মেঝেতে মাটিতে পাতা রয়েছিল, সেই মেঝেতে পাতা রয়েছিল, টাইলস গুলো খুলে খুলে মাথায় করে নিয়ে যাচ্ছেন, বিপ্লব করছেন। কি জন্য নিয়ে যাচ্ছেন? মুখে বলছেন যে মাদ্রাসার বাথরুমে লাগাবে, কে জানে ঘরের ছাদে বসাবে কিনা, সে তো আমি আর আপনিও দেখতে যাবেন না। এই হচ্ছে শিক্ষক, একজন শিক্ষক বিপ্লবের নামে চুরি করছেন। জাতীয় সম্পত্তি ওনার কোনো অধিকার রয়েছে চুরি করার, হাত দেওয়ার কোনো অধিকার রয়েছে? মাদ্রাসায় লাগান আর আপনি মসজিদে লাগান, আপনি পারবেন, উচিত আপনি মন্দিরেই লাগান, সেখানে তো যাবেই না। সেগুলো ধর্মীয় স্থান, পবিত্র স্থান, সেখানে তো প্রশ্নই ওঠে না।
কিন্তু মাদ্রাসা সেটাও তো পবিত্র স্থান হওয়া উচিত, আইডিয়ালি হওয়া উচিত। আপনারা কি ব্যবস্থা করে রাখেন সেটা আপনাদের ব্যাপার। বিদ্যালয় মাদ্রাসা এগুলো তো পবিত্র স্থান, সেখানে আপনি এরকম একটা ছাত্রদের কি শেখাবেন? মাথায় করে এই টাইলস নিয়ে যাচ্ছেন, আপনি কি শেখাবেন ছাত্রদের? চুরি করতে শেখাবেন? একজন শিক্ষক হয়ে যদি আপনি এরকম টালি নিয়ে চলে যাচ্ছেন এবং ছাত্রদের, তাহলে আপনি ওই জেহাদি ছাড়া আর কি শিক্ষাই দিতে পারবেন আপনারা? আর এরই পরিণতি কি আমরা দেখতে পাচ্ছি আমাদের ইয়েতে, রাজ্যে, যে মূর্তি পুজো, মূর্তির গেট বসানো যাবে না, একটা কানেকশন পাচ্ছেন না। আমাদের আটকাতে হবে, বাংলাদেশে পরিণত হতে দেওয়া যাবে না, ভারতবর্ষ বেঁচে যাবে, পশ্চিমবঙ্গকে আমাদের আটকাতে হবে। আমি, আপনি, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, আমাদের আটকাতে হবে। আমরা বাংলাদেশি নই, আমরা জেহাদি নই। আমরা ওপার বাংলার সংস্কৃতি আমাদের সামনে আমদানি করব না, যারা করবে তাদেরকে বিরোধিতা করব, সে মুসলিম হিন্দু যেই হোক। একজন হিন্দু যদি কোনো অপরাধ করে থাকে, কোনো একটা জায়গার ইট খুলে নিয়ে চলে আসে, প্রতিবাদ করব আমরা। একটা বিদ্যালয় বানানোর জন্য কারুর বাড়ি থেকে ইট খুলে এসে চুরি করে একটা বিদ্যালয় বানানো যায় না, তার প্রতিবাদ, তীব্র প্রতিবাদ হবে। একটা মন্দিরের মধ্যে কোনো একটা ইট রাখা যাবে না, তীব্র প্রতিবাদ হবে। আপনারাও প্রতিবাদ করুন। আপনার বাংলা, বাংলাটা আপনার, আপনি এই দেশের বাসিন্দা, আপনারও। আমাদের এই রাজ্যে, আমাদের এই দেশে অশান্তি হতে দেব না আমরা। আমাদের অশান্তি হতে দেওয়া যাবে না, আমাদের আটকাতে হবে। খারিজি মাদ্রাসার যে সমস্ত শিক্ষক এবং ছাত্ররা রয়েছেন তাদেরকে সাবধান করতে হবে আমাদের। না শুধু খারিজি মাদ্রাসা না, যদি হিন্দু মৌলবাদী কোনো নেতা তারাও যদি এই ধরনের জিগির তোলেন, আমাদের প্রতিবাদ করতে হবে। আমরা আমাদের দেশে কোনো যুদ্ধ জিগির চাই না। কি বলবেন বন্ধুরা? এই হচ্ছে পরিস্থিতি। একটা ছোট্ট অডিও শুনিয়ে আজকের পর্ব শেষ করব, তার কারণ জানি না এই মুহূর্তে কতজন শুনছেন। এই মুহূর্তে কারা কারা শুনছেন যদি কমেন্ট করে জানান যে আপনারা এই মুহূর্ত পর্যন্ত শুনেছেন, আমার ভালো লাগবে যে এতটা পর্যন্ত আপনারা শুনেছেন। ছোট্ট ভিডিও দেখিয়ে পর্বটা শেষ করব। সেটা হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা তিনি বলেছেন যে তার এই বাড়ি, যেটা তিনি জাতির উদ্দেশ্যে দান করে দিয়েছিলেন, সেই বাড়িটিকে কি অবস্থা পরিণত হতে হয়েছে সেটা তিনি খুব দুঃখের সঙ্গে বর্ণনা করছিলেন। শুনুন। যে বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আবার ওই বাড়িতেই তো তাকে 15ই আগস্ট নির্মম ভাবে হত্যা করা হয়, একই সাথে আমার মা, ভাইদের সহ। দেশে ফিরে আসার পর আমরা তো ওই বাড়ি, আমরা 2 বোন উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম। আমরা নিজেদের ব্যবহারের জন্য ওই বাড়িটা রাখিনি। যে জনগণের জন্য আমার বাবা সারা জীবন সংগ্রাম করেছেন, ওই বাড়িটা কিন্তু আমি সেই জনগণকে উৎসর্গ করেছিলাম। একটা মেমোরিয়াল ট্রাস্ট করে আমরা এই বাড়িটা, সেই ট্রাস্টের মাধ্যমে জনগণকে উপহার দিই। সেই সাথে সাথে ট্রাস্ট ফান্ড করি, তার মাধ্যমে ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া, আমাদের বহু নেতা কর্মী দুস্থ যাদের সাহায্য দেওয়া, সাধারণ মানুষকে সাহায্য দেওয়া, আশ্রয়ের ঘর করার জন্য সেখানে ফান্ড তৈরি করে দেওয়া, কোভিডের সময় মানুষকে সাহায্য করার জন্য 5 কোটি টাকা দিয়ে ফান্ড, আশ্রয়ের জন্য 5 কোটি টাকা দিয়ে ফান্ড। এভাবে বিভিন্ন ভাবে আমরা কাজ করি। কিছু একটা চাষবাস করতে পারি, তার জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা করা ইত্যাদি। একটা হাসপাতাল করে দেওয়া, যে মানুষ কিনা পয়সা যাতে। শুনলেন বন্ধুরা, এই হচ্ছে পরিস্থিতি। আমাদের আটকাতেই হবে। পশ্চিমবঙ্গকে আমরা বাংলাদেশ করতে দিতে পারি না। তার জন্য যদি রাজনৈতিক দলকে চেঞ্জ করতে হয় তাহলে সেটাও আমাদের করতে হবে, কিন্তু পশ্চিমবঙ্গকে বাংলাদেশে আমরা পরিণত করতে দিতে পারি না। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান যেভাবে আমরা স্বাধীনতার পর থেকে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছি, সেইভাবেই যেন আমরা করি। ওপার বাংলার মাদ্রাসা যেন, সেই সমস্ত শিক্ষক যেন, আমাদের কোনো মাদ্রাসায় এই ধরনের শিক্ষক না থাকে, সেটা দেখতে হবে আমাদের। এখনকার মতো এখানে শেষ করলাম। গুড বাই।